আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো শুদ্ধ ভাই? কারণে অকারণে আপনাকে না জ্বালালে আমার ভালো লাগে না, সময় কাটে না। ওই যে এত এত সমস্যার সমাধান কোথায় পাবো আমি? কোথায়? কেন সবাই মিলে আমাকে মারতে উঠে পড়ে লেগেছেন? আমার ভালো থাকার আয়ু কি শেষ? এই জন্য কি সবাই মিলে এত কষ্ট দিচ্ছেন? সব কষ্ট আমি হাসি মুখে নেব, কিন্তু আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিছুতেই পারবো না। মরে যাব আমি, সত্যি মরে যাব। এ কথা শুনেই শীতল ব্যাকুল হয়ে কাঁদল। আজ সারাদিন কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ মুখের বেহাল দশা। আর কাঁদতে পারছে না, শরীর থরথর করে কাঁপছে। তবে তার এই কথাগুলোই যথেষ্ট ছিল শুদ্ধকে ভেঙে চুরে খান খান করে দেওয়ার জন্য। নিজের অজান্তে বোকা শীতল তার বুকেই তীরটা মেরেছে। লেগেছেও যেন পারফেক্ট নিশানায়। এতক্ষণ শুধু শীতল জড়িয়ে ধরলেও শুদ্ধ ছেড়ে দিয়েছিল। শুধু দেখছিল তার ব্যাঙাচির পাগলামি, তাকে নিয়ে করা ভালোবাসার পাগলামি। তবে ওর করুণ সুরে বলা ওই কথাগুলো আর অসহায় কান্নাই শুদ্ধকে আরও একবার ভাঙল। নিজের তৈরি করা খোলস ছেড়ে শুদ্ধর অজান্তেই চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে গেল আর গিয়ে পড়ল কান্নারত শীতলের কপালে। শীতল কান্না ভুলে তড়িৎ মাথা তুলতে গেলে শুদ্ধ তার মাথাটা প্রশস্ত বুকে চেপে ধরল। কোনোভাবে শীতলকে সে মাথা তুলে তাকাতেই দিল না। থাকুক না নিজের একান্ত কষ্টগুলো নিজের বুকে। শক্ত আবরণে ঠিকই নিজেকে সামলেছিল, শেষ মুহূর্তে অনর্থ ঘটালো এক ফোঁটা অশ্রু। তবে যেটাই হোক স্বীকার করা যাবে না, নয়তো শীতলের ভাষায় বলতে গেলে তার বিশুদ্ধ পুরুষের জাত যাবে। পৃথিবী সমান কষ্টে বুক ভাঙলেও শুদ্ধরা কখনোই কাঁদতে পারে না, কারণ বিশুদ্ধ পুরুষরা ঢাল হতে জন্মায়। বাবা মা ঢাল, ভাইয়ের ঢাল, প্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়ার ঢাল। তাদের এত সহজে ভেঙে পড়তে নেই, বুক ভরা কষ্টে জর্জরিত হতে নেই। তাই শুদ্ধ দ্রুত চোখ মুছে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালালো আর সফল হলো। কিন্তু আজ বোকা শীতলটা ঠিকই বুঝে নিল তার চালাকি। তাকে ছেড়ে থাকার কষ্টে শুদ্ধ বুক ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। এতে তার কান্না দ্বিগুণ বাড়ল, কষ্টে চৌচির হতে থাকলো বুক। কাঁটা মুরগির মতো ছটফট করতে লাগলো সে। বারবার দেখলো চাইলো তার একান্ত পুরুষের চোখের ভাষা, কিন্তু ঘাড়তেরা শুদ্ধ দেখতে দিল না, বরং খুব শক্ত করে তাকে বাহুডোরে আগলে রাখলো। কয়েক মিনিট সেভাবে থেকেই এবার শুদ্ধ মুখ খুলল। খেয়েছিস কিছু? না। পেন কিলার খেলে পেট ব্যথা কমে যাবে, কিছু খাবি? চল। এবার হাতের বাঁধন ঢিলে হলে শীতল মুখ তুলে তাকালো। তাকিয়ে রইল সামনে দাঁড়ানো পুরুষটার দিকে। এই অবস্থাতেও সাদা শার্ট আর কালো জিন্সে কি যে চমৎকার দেখাচ্ছে। সেবার ওড়নায় নাক মুছিয়ে ফোপাতে ফোপাতে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন আমার পেট ব্যথা করছে? শ্মশানের আত্মারা কানে কানে বলে গেছে। এই মুহূর্তে শুদ্ধর বাঁকা কথা শুনে সে ভ্রুকুটি করে তাকালো। আশেপাশে স্বর্ণকে না দেখে খুঁজছে দেখে শুদ্ধ বলল, ও সামনে নেবে, ভয় নেই। আপু জানে আপনি এসেছেন? সায়ন ভাইয়া কই? আসেনি? তুই আর তোর ভাইয়া জন্মেছিস বারবার আমাদের ভালোবাসার দিকে আঙুল তুলতে, আর আমরা জন্মেছি তোদের গোবর মার্কা বুদ্ধির ট্যাকল দিতে। মন ভালো নেই, বকবেন না তো। কেন, মনের আবার কি হলো? আপনাকে নিয়ে ভয় হচ্ছে খুব। কিসের ভয়? হারানোর ভয়। শুনেছি চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হতে দেরি লাগে না। তুলে আছাড় দেবো, হাজারে কথাবার্তা বলে স্বাদ মিটিয়ে দেবো। আসছে সিনেমার হিরোইন হতে। চল হাট, কিছু কি ওষুধ খেতে হবে? বাল খাবে? খাবো না ওষুধ। এত কিছু ঘটে গেল, এখনো নাকি ধমকাতে হবে? এই জন্যই প্রেম করতে চাইনি আপনার সাথে। এই বেয়াদব, এই প্রেম করলি কখন? প্রেম করার আগেই তো তোর হিটলার মা সব ঘেটে ঘ করে দিল। বেশ করেছে, আপনাকে দিয়ে প্রেমের হবে না। হবে কিনা সেটা সময় আসুক, দেখে নিস। এ কথা বলে সে একটা ফোন এগিয়ে দিল শীতলের দিকে। বারবার সাবধান করলো কিছুদিন লুকিয়ে রাখার জন্য। এটা দিয়ে আপাতত যোগাযোগ করবে, এই ফোন হারালে আর কথাও বলা হবে না শুদ্ধর সাথে। এ কথা শুনে শীতল যক্ষের ধনের মতো ফোনটা আঁকড়ে ধরল। এদিকে দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে, কিন্তু বিদায়ের ঘন্টা বড়ই যন্ত্রণা। কিন্তু কেউ কিছু মুখে বলতে পারছিল না। নিজেকে স্বাভাবিক রাখতে শুদ্ধ টুকটাক কথা বললেও শীতল ফোন হাতে নিয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। তখন শুদ্ধ বাঁ পকেটে হাত ঢুকিয়ে কিছু বকুল ফুল এগিয়ে দিল। তাজা বকুল ফুল, মিষ্টি সুগন্ধও আছে। পৃথিবীতে এত এত ফুলের মাঝে শুদ্ধর পছন্দ বকুল ফুল। শীতলা হাত বাড়িয়ে নিলে স্বর্ণ সেখানে হাজির হলো। আপাতত আর কথা বাড়ালো না দুজনে।
তবে শীতল যখন জানল শুদ্ধ পেছনের গাড়িতে তাদের সাথে চট্টগ্রাম যাচ্ছে, তখন অশ্রু সিক্ত চোখে তাকিয়ে মুচকি হাসল। নয়তো বিদায় দিতে কলিজায় ফোর ফোর হয়ে যাচ্ছিল। শুদ্ধ চট্টগ্রাম যাচ্ছে শুনে শীতলের মুখে হাসি ফুটল। অশ্রুসিক্ত দু চোখে বোনের দিকে একবার তাকিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল। নাকের সর্দি ওড়নায় মুছে মুখ কাঁচুমাচু করে আর 2 মিনিট সময় চেয়ে নিল। স্বর্ণ বুঝল তার পাগলি বোনটার মনের কথা, বুঝল এক বুক যন্ত্রণা নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ানো ভাইয়ের কথা। যে বাড়ির মেয়েদের আপন না মামাদের বাড়িতেও থাকার পারমিশন দিত না, আজ এত কিছুর পরও সে আবার ছুটে এসেছে শুধু নিরাপত্তার কথা ভেবে। জার্নি করে যাবে চট্টগ্রামে, বারণ করেও যে কাজ হবে না সেটাও জানা কথা। তবে একটা কথা না বললেই নয়, সে অমূল্য রত্ন দেখেনি, তবে তার ভাইদের দেখেছে, যারা চৌধুরী নিবাসের গর্ব। সে আর দাঁড়ালো না, ধীর পায়ে হেঁটে এসে গাড়ির কাছটায় গিয়ে দাঁড়ালো। বুঝ হওয়ার পর থেকে সে কারোর সামনে কাঁদতে পারে না। কাঁদতে গেলে ভীষণ বোকা বোকা লাগে, মনে হয় কান্না হচ্ছে একান্ত আপন ও গোপন জিনিস। তাহলে কেঁদে অন্যকে দেখানোর কি আছে? অন্যরা কষ্টের ভাগ নেবে নাকি কষ্ট মুছে দিতে পারবে? পারলে না হয় গলাগুলি করে একটু কাঁদতে পারতো, বুক চাপা ব্যথাটা উগরাতে পারতো। এদিকে স্বর্ণর সাথে শীতলকে না দেখে সিমিন আশেপাশে তাকিয়ে খুঁজল, তবে মেয়েকে না দেখতে পেয়ে ভার কণ্ঠে বলল, বোনকে নিয়ে এসে গাড়িতে বসো। ও শরীর খারাপ, একটু বসে বিশ্রাম করছে, করুক, তোমরা খেতে শুরু করো। শুধু শুধু কথা বাড়িও না স্বর্ণ। আমিও এটাই বোঝাতে চাচ্ছি, কথা বাড়িও না, খেতে শুরু করো। এ কথা বলে মায়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তারপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখে গেল রাস্তায় পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের দিকে। একের পর এক গাড়ি এসে মারিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে। গাড়ির চাকাতে দলিত হয়ে হারিয়ে যাচ্ছে ফুলের আকার অনুভূতি, রূপ, রং, সৌন্দর্য। বোন যেতেই শীতল মায়াভরা চোখে তাকালো শুদ্ধর দিকে। মানুষটা এত লম্বা, সহজে নাগাল পাওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে তার কুচকুচে কালো চুলগুলো খামচে ধরে ঝাঁকিয়ে দিতে, কিন্তু এই দুনিয়ায় থাকতেও খুব ইচ্ছে করে। অথচ এ কাজ করলে বাঁচার সম্ভাবনা 5%, কারণ বিশুদ্ধ পুরুষ চুলে কাউকে হাত দিতে দেয় না, দেওয়া পছন্দ করে না। শীতল কিছু একটা ভেবে মনের সব ভয়, দ্বিধা ও জড়তাকে পেছনে ফেলে চট করে শুদ্ধর পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো। শুদ্ধ ভ্রু কুচকালে শীতল শুদ্ধ শার্টের কলারের কাছে নাক ডুবিয়ে নিঃশ্বাস টেনে নিল। এই তো সেই ঘ্রাণ, পরিচিত ঘ্রাণ। এই ঘ্রাণ হারানো ভয়েই পাগল পাগল লাগছিল, কাঁদছিল অসহায় সুরে। সে 2 হাতে শার্টের কলার চেপে ধরে বুবুক্ষের মতন একের পর এক নিঃশ্বাস টানতে টানতে চট করে মাথা তুলে বলল, শুদ্ধ ভাই চলেন, আমরাও পালিয়ে যাই। পালাবো? তা কোন সুখে পালাবো? ভালোবাসা সুখে, ভালো থাকার সুখে। তারপর 5 বছর পর ছাড়া নিয়ে ফিরবো, তাই তো? আজকে ওর ভালোবাসার কথা বাড়িতে জানালাম, বাড়ির লোকজন মানলো না, আবার বোঝাবো। প্রয়োজনে না আমার অবধি অপেক্ষা করব। তাই বলে পালিয়ে বিয়ে করে বাসর সেরে বছর না ঘুরতে বাচ্চা কাচ্চা নিয়ে ফেরার কথা ভেবে ফেলবে? তোকে বলেছিলাম ভালোবাসা শিখতে, আর তুই ভালোবাসা শেখালো ছলে লাজ লজ্জে গিলে খেয়েছিস। শীতল ঘাড় নাড়ালো, বোঝাতে চাইলো। এই লোক বুঝলো আরেক, তাই সে বলল, এছাড়া কি আর উপায় আছে? আপনিই বলুন। মাথা মোটা মাথায় উপায় করছিস? মজা একদমই ভালো লাগছে না শুদ্ধ ভাই, আপনাকে ছাড়া থাকতে পারবো না, এক দণ্ড থাকতেও চাই না। কেন বুঝছেন না? চলেন না এই মুহূর্তে আমরা পালিয়ে যাই, তারপর আমরা একটা সংসার সাজাই। এ কথা শুনে শুদ্ধ চুপ তাকিয়ে আছে তার শীতলের দিকে। ব্যাঙাচি কি একদিনই বড় হয়ে গেল নাকি? কী সব বলেছে এসব? বড়দের মতো এত বড় বড় কথা বলতে কে বলেছে তাকে? আর কি বলল? সংসার করবে। সংসারের মানে বোঝে সে? ডিম ভাজতে গিয়ে ডিমের যে হাল বানায়, নিজের রুম গুছিয়েছে কখনো? তাতে আবার সে নাকি করবে সংসার। শুদ্ধকে চুপ থাকতে দেখে শীতল পুনরায় ফোঁপাতে ফোঁপাতে বলল, আপনি কি আমার কষ্টটা চোখে দেখেন না শুদ্ধ ভাই? না। কেন কেন দেখছেন না? তোর বাবা মা কি আমার কষ্ট দেখছে যে আমি তোর কষ্ট দেখব? আপনার কিসের কষ্ট? বুঝবি না। এই জন্যই বলছি, এরা এদের ইগো নিয়ে থাকুক, আমরা আমাদের পথ বেছে নেই। তোর এই ছোট্ট মাথায় এত কিছু ভাবতে কে বলেছে? আমি আছি না। ঠিক আছে, ভাববো না, তবে বেশি দিন দূরেও থাকতে পারবো না, এই বলে দিলাম। ঠিক 1 সপ্তাহের মধ্যে যেন আমার সামনে দেখি। এবার যা। ঠিক 1 সপ্তাহ। বাড়িতে গিয়ে সবাইকে বলবেন আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা বলবো। যাবো। মনটা টানছে না। সিমেন্ট চৌধুরী খুঁজতে চলে আসবে, তখন আমাকে কথা শুনতে হবে।
যাচ্ছি তো। দূরে গেলে কাছে আসতে বলেন, আর কাছে গেলে দূরে সরতে বলেন। আপনিও আপনার ভালোবাসা খুবই খারাপ শুদ্ধ ভাই, খুবই খারাপ। যা। মুখে যাচ্ছি বললেও শীতল এক চুল নড়ল না, না পায়ের উপর থেকে নামলো। ওর অবস্থা বুঝে শুদ্ধ নিজেই শীতলকে নিজের থেকে সরালো। কি ভেবে একটু ঝুঁকে দুগালে হাত রেখে মুখটা কিঞ্চিত তুলল। পুরো মুখে চোখ বুলালো তীক্ষ্ণ দৃষ্টিতে। খুব মন দিয়ে দেখলো শীতলের ছোট্ট কপাল, ডাগর ডাগর ফোলা চোখ, বোচা নাক, ফোলা গাল আর সর্বনাশা চিকন ঠোঁট চূড়ার মৃদু কম্পন। আচ্ছা, বোকা রানী কখনো কি জানবে তাকে ঘায়েল করার অস্ত্র তার কাছে লুকায়িত আছে? প্রেমিক পুরুষকে মারতে বুলেট প্রয়োজন হয় না, প্রিয় নারীর কম্পিত ঠোঁটের কম্পনে যথেষ্ট তার সব কিছু এলোমেলো করে দিতে। শীতল নিজেও শুদ্ধর চাহনি বুঝে কিছু বলল না। সেও দেখতে চাইল শুদ্ধ কি করে, কিন্তু তাকে হতাশ করে দিয়ে শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে চোখের ইশারায় যাওয়ার কথা বলল। শীতল শুধু ঘাড় কাত করে গুটি গুটি পায়ে গাড়ির কাছে এগিয়ে গেল। শুদ্ধ ভুলেও চোখ তুলে তাকালো না, সেখানে দাঁড়িয়ে মেঝের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেভাবে কয়েক মিনিট পেরোলে হঠাৎ দেওয়ালের উপাস থেকে ইঁদুরের মতো মাথা বের করে শীতল বলল, কি হলো, আসছেন না কেন? আপনারা বললেন যাবেন আমার সাথে। আমাকে ভুলভাল বোঝানোর পায়তারা করছেন, তাই না? আপনি না গেলে আমিও কিন্তু যাব না। এখনও সে যায়নি দেখে শুদ্ধ ওকে মারতে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজল। তার অবস্থা বুঝে শীতল এবার এক দৌড়ে গাড়ির কাছে। এরপর পেছনের গাড়ির খেয়াল করে স্বর্ণের হাতে পেট পুড়ে খেলো। জানলার দিকে চেপে বসে উকি মেরে দেখতে লাগলো শুদ্ধর গাড়ি আসছে কিনা। আসতে দেখে আকাশের চাঁদের সঙ্গে মনের চাঁদটাকে নিয়ে কত কথা বলল, একা একা হাসলো। তারপর একটা সময় ঘুমিয়ে গেল নিশ্চিন্ত মনে। স্বর্ণ বোনকে কোলে টেনে নিয়ে মেসেজ করার সাথে সাথে শুদ্ধর গাড়িটা থেমে গেল। তারপর কিছুক্ষণ স্থির থেকে গাড়ি ঘুরিয়ে পথ ধরল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অথচ শুদ্ধ যাচ্ছে ভেবে কত নিশ্চিন্তে না ঘুমালো বোকা শীতল রানী। সকালে যখন শুদ্ধকে দেখতে পাবে না তখন কি হবে? তার কান্না কে থামাবে? কে তাকে বাহুডোরে আগলে নেবে? আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আমার সায়ন শুদ্ধর চাঁদ কপালে টিপে দিয়ে যা। আমি টিপ নিব না ছোট আম্মু, ছাদকে বলো আমার জন্য বউ এনে দিত। বউ কি করবি বাপ? একসাথে খেলবো, ঘুরবো, মারবো, বকবো, কাঁদলে হাসাবো, হাসলে মেরে কাঁদাবো। 7 বছরের ফোঁকলা সায়নের কথা শুনে সিমিন হতবাক। উনি কথার খুঁই হারিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সায়নের দিকে। পাজি ছেলে বলে কি? নিজে এখনো বিছানায় হিসু করে বিছানা ভেজায়, অথচ বলে কি না বউ এনে দাও। সিমিনের মুখ দেখে সায়ন কিছুক্ষণ উনার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। পোকাতে খাওয়াতে ফোকলা দাঁতে সে কি হাসি! উনি এবার উনার আরেক উড়ুর উপর শোয়া আরেক পাজির দিকে তাকালেন। তিনি আরাম করে শুয়ে পাজল ঘুরাচ্ছে। তার বয়স সবে 4.5 বছর হলেও সায়নের থেকে শুদ্ধ একটু ঠান্ডা। তবে সায়ন শুদ্ধ ভীষণ আদুরে বাচ্চা। ফর্সা গুলুমুলু সব পোশাকে খুব সুন্দর বানিয়ে যায়। কথায় কথায় ছোট ছোট ইংলিশ বলে। সায়ন তখন কথায় কথায় একটা ইংলিশ শব্দ বেশিই বলতো, সেটা হলো জাস্ট ওয়েস্টিং। এই ইংলিশ শব্দ নাকি সে শারাফাত চৌধুরীকে বলতে শুনেছিল। উনি নাকি ফোনে কাকে বলেছিলেন ইউ ডিসগাস্টিং, সেটা পাশে শুনে সে বানিয়ে দিয়েছে জাস্ট ফাস্টিং। তখন রেগে গেলে বলতো ইউ জাস্ট ফাস্টিং। এই কথা শুনে হাসি পেলেও হাসা যাবে না, কারণ তাতে বড় মহারাজ আরও রেগে যাবে। আর শুদ্ধর যা পছন্দ নয় সেটা কখনোই করতো না, বরং জোর করলে চোখ মুখ কুচকে সাদা আঙ্গুল নাড়িয়ে বলতো ই নো নো। এদের কথা আর কাজে না হেসেও পারা যায় না। একদিন রাতের কথা, তখন রাত বাজে 2:30, অথচ পাজি দুটোর চোখে ঘুম নেই। রাত যত বাড়ছে তাদের চোখ দুটো যেন ফুটছে। তারা খেলবে, খেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার। ওদিকে সীতারা চৌধুরী অসুস্থ বিধায় পাশের রুমে উনি শুয়েছিলেন, আর এই পাজি দুটো ওনার কাছে এসে ওনার কোল দখল করে নিয়েছে। আবদার গল্প শুনবে, এদিকে সারাদিন কাজকর্ম করে ওনারাও চোখে ঘুম যেন ঢেলে পড়েছে। কিন্তু এই দুটোর তো ঘুমানোর কোনো নাম নেই। তাই সায়নের পিঠে আস্তে করে থাবা বসিয়ে বললেন, এই পাজি, ঘুমাবি কখন? রাত কটা বাজে? ঘুম আসছে না তো গল্প বলো। ঘুমা বাপ, যত গল্প জানতাম সব শুনিয়েছি তো। ভাইয়ের কথা শুনে শুদ্ধ তখন শাহাদাত আঙ্গুল নাড়িয়ে বলল, নো নো নো, বানিও না, ওইটা বলো। কোনটা? লাজকন্যাকে ড্রাগন এসে তুলে নিয়ে যায়, ওইটা। একই গল্প আর কত শুনবি? মেলা দিন শুনবো, তুমি বলো।
মেলাবার শোনালে আমি কি পাবো? আমরা যতদিন বাঁচবো তোমাকে এত এত ভালোবাসবো। শুদ্ধর কথা শুনে ওনার কলিজা খানা যেন জুড়িয়ে গিয়েছিল। ততক্ষণে দুটো পাজি ওনার কোল দখল করে গল্প শোনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই উনিও বিছানার হেডবোর্ড হেলান দিয়ে খোলা জানলার দিকে আকাশের দিকে তাকালেন। আকাশে ঝলমল করছে চাঁদ। চাঁদের এত আলো এর আগে দেখেননি উনি। কোন মাসের চাঁদ তা মনেও করতে পারছিলেন না। উনি চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল 2 পুত্র। তার একজন ছিল চন্দ্র, আরেকজন সূর্য। তাদের দেখাশোনার জন্য এক রাজকন্যাকে তুলে আনা হয়েছিল। রাজকন্যা ছিল ভীষণ সুন্দরী, তবে কোনো কাজ করতে পারত না। সারাদিন কাঁদত, খেতে দিলেও খেতে পারত না, কারণ ওর গলায় এক ধরনের কাঁটা বিঁধে থাকত। এই কাঁটা জন্মগতভাবে, এবং এর সমাধান কেউ জানত না। একদিন রাজকন্যার স্বপ্নে একটা ড্রাগন এসে জানালো চন্দ্র আর সূর্যের রক্তপান করলে সে মুক্ত হবে। এই কথা শুনে সে তাই করতে নিজেকে প্রস্তুত করলো। এভাবে গল্প বলতে বলতে খেয়াল করলেন পাজি দুটো ঘুমিয়ে পড়েছে। ওদের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। সেদিনের মতো আজও আকাশে পূর্ণিমার চাঁদ, মধ্যরাত, উনিও উপস্থিত। শুধু এই কোল জুড়ে নেই সায়ন শুদ্ধের মাথাটা, নেই পছন্দের গল্প শোনার মিষ্টি আবদার। সেসব মনে করে সিমিন হাসলেন, আর হাসতে হাসতে চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল, টেরই পেলেন না। গাড়ির চলছে মাঝারি গতিতে। সাদা চৌধুরী সিমিন পাশাপাশি বসে থাকলেও কথা নেই কারো মুখে। সাদা চৌধুরী অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘুরতে ব্যস্ত, আর সিমিন তাকিয়ে রইল পূর্ণিমার চাঁদের দিকে। কাল থেকে একা সংসার গুছাতে হবে। দিন শুরু হবে সেনা হাউসে। ধরাবাঁধা নিয়মে নিজেকে অভ্যস্ত করতে হবে। বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে এসেছে সায়ন। আজম তখন দলের ছেলেপুলেদের সাথে নিয়ে হৈ হৈ করে ক্যারাম খেলছিল। বাজি ধরেছে আজকে যে হারবে সেই কাচ্চি খাওয়াবে। তাদের 2 দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডির লড়াই। খেলার মাঝে সায়নকে আসতে দেখে আজম গলা ছেড়ে ডাকল। সায়ন থমথমে মুখে একবার তাকিয়ে মাথা ব্যথার কথা ইশারায় জানিয়ে অফিস রুমে ঢুকে গেল। ভাইয়ের মাথা ব্যথা করছে যেহেতু ঘুমোলে ঠিক হয়ে যাবে ভেবে আজমও আর কথা বাড়ালো না। তাছাড়া সায়ন যখন ডাকতে বারণ করে তখন জোর খাটিয়ে ডাকলে ভীষণ রেগে যায়। তখন চমৎকার চমৎকার গালি কপালে জোটে, যেসব গালি আবার দিনের বেলা বললে পাপ হয়, তাও আবার বড় বড় পাপ। এর যে খ্যাপা পাগল আপাতত ঘুমাক, একটু পরে না হয় ডেকে দেওয়া যাবে। এ কথা ভেবে তারা হৈ হৈ করে খেলাটা শেষ করলো। আজমের দল বাজিতে জিতে গিয়ে বিপক্ষ দলকে খুব করে পচালো। এরপর দল বেঁধে কাচ্চি কিনে এনে সকলে একসাথে খেতে বসলো। সবার হাতে খাবারের প্লেট। কাছের ঘ্রাণে মম করছে চারদিক। আজম খেতে বসে হঠাৎ মনে পড়ল সায়ন রুম থেকে এখনো বের হয়নি। এত সময় রুম বন্দিও থাকে না কখনো। তাহলে কি শরীর কি বেশি খারাপ লাগছে? মেডিসিন আনতে হবে। এ কথা ভেবে সে খাওয়া ছেড়ে উঠে দরজা বন্ধ দেখে ডাকল, ভাই, ও ভাই, আয়েন, আমাকে লগে খাবেন। বেশ কয়েকবার ডাকার পরও সায়নের জবাব পেল না। ততক্ষণে সবাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার কাছেও চলে এসেছে। ডাকছে একে একে। এত ডাকাডাকি শুনে সায়ন কপালের উপর থেকে হাত না সরিয়ে বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। ভেজা চোখ জোড়া না মুছে মলিন স্বরে জবাব দিল, তোরা খা। মিনমিন সুরে জবাব পেয়ে আজম পুনরায় বলল, আহেন না ভাই, সকলে মিলে এক লগে খাই। ঘুমাবো একটু, 2 ঘন্টা পর ডেকে দিস। এবার করেন কেন? কত খাওয়ান দাওয়ান আনছি, আসেন এক লগে খাই। মাদার্য, যাবে এখান থেকে? বলছি ঘুমাবো, তাও খাওয়ান খাওয়ান খুইরা ফেল পারাইতেছস। আর একটা বাড়তি কথা কইলে জিন্দা কবর দিয়ে দিম শালা। আসছে ভালোবাসা দেখাতে, তোদের ভালোবাসা সায়ন মুধে না, আর লাগবো না কারো ভালোবাসা। যে শালায় ভালোবাসা দেখাইতে আসবি তারই খুপামো। ভাই, আজম মিয়া, মাথা মতো ঠিক নেই, যা কইতেছি। ওষুধ আইনা দিব? যাবি তুই? রাইগেন না ভাই, বাহিরে আয়েন। ভুল করলে আম্মে 2 ঘা মারেন। তাও কন কি হয়েছে আপনার? কিছু হয় নাই, তবে আমারে উঠতে হইলে আমার হাতে কোন হবে তুই। কোনো কারণে সায়ন মাত্রাতিরিক্ত রেগে আছে বুঝে আজম কথা বাড়ালো না। নয়তো সত্যি সত্যি মায়ের নিশ্চিত, তাই শুধু বিরাম সুরে বলল, আচ্ছা ভাই, আপনি তাহলে ঘুমান। কিছু লাগলে আমার ডাইকেন, আমি এহান গেই আসি। এ কথা বলে ছেলেপুলেকে শব্দ করতে বারণ করে অন্যদিকে বসল। যত খুশি নিয়ে খেতে বসেছিল তত খুশি আর রইল না কারো। কিন্তু সায়নের সমস্যার কথা সে নিজে থেকে না বললে জানারও উপায় নেই কোনো। এসব ভেবে সে প্রথম লোকমা মুখে পুড়তে যাবে তখনই ফোনে রিংটোন বেজে উঠল।
অসময় কল আসায় বিরক্ত হয়ে ডিসপ্লেতে তাকাতেই ভ্রুকুচকে গেল। এ নাম্বার থেকে অযথা কল আসে না, আর যখনই আসে তখনই বুঝতে হবে ঘটনা সিরিয়াস। তাই সে সতর্ক হয়ে ছট করে উঠে দাঁড়িয়ে একটু সাইডে সরে গেল। তারপর দ্রুত কল রিসিভ করে বলল, হ্যালো শুদ্ধ ভাই, ভাইয়া কোথায় আছো? অফিস রুম থিকা বাইর হয়নি, তই কি লগা জানি খুব রাইগা আছে। বের হলে একা ছিল না। কোনো সমস্যা ভাই? একটু, তবে যতটুকু বললাম মনে রেখো, চোখ কান খোলা রেখো। আর হ্যাঁ, আবারও বলছি, ভাইয়াকে একা ছিল না। জি ভাই, কিন্তু আপনি কোথার গাড়ি শব্দ শুনতেছি? আছে আশেপাশে। আপাতত ভাইয়ের দিকে খেয়াল রাখো। রাখছি। এ কথা বলে শুদ্ধ কল কেটে দিল। আজম ভ্রু জোড়া কুচকে আরেকবার তাকালো বন্ধ অফিস রুমের দিকে। তখন তাদের দলের এক ছেলে দৌড়ে এসে জানালো চৌধুরী নিবাসে ঘটে যাওয়া ঘটনা। শীতলরাও চলে গেছে, সাথে সারাফা চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে আজম হতবাক হয়ে মাটির দিকে তাকিয়ে রইল। পরক্ষণে চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো তার দেখা সবচেয়ে সুন্দর পরিবারটিও এভাবে ভেঙে গেল। এবার কি হবে? আর স্বর্ণ ভাইকে ছেড়ে চলে গেল। ভাই মানবে কিভাবে? মানার চেয়েও বড় কথা, বাঁচবে কিভাবে? কেউ না জানুক, সে তো জানে স্বর্ণের জন্য তাদের ভাই কতটা পাগল, ঠিক কতটা ভালোবাসে স্বর্ণ আপাকে। আজও আর ভাবতে পারল না, তবে এই ঘটনা জানাজানি করতে বারণ করল এবং আপাতত ভিড় করতে মানা করে নিজেও বন্ধ রুমের দরজার কাছে 2 পা ছড়িয়ে বসে পড়ল। দেওয়ালে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, সব সুন্দর জিনিসের স্থায়িত্বকাল এত অল্প সময় দাও কেন গো মাবুদ? আমার সুন্দর পরিবার দাও, নাই মাইন না নিশি, কিন্তু চোখে দেখার মতো সুন্দর একটা পরিবার দিছিলা, তাও কয়রা নিলা। আমার শাওরিয়ার ভাইয়ের ধৈর্য দাও খোদা। মানুষটা ওপরে শক্ত হইলেও ভেতরে যে নরম মাটি, পরিবারটাকে উনি বুক দিয়ে আগলে রাখতো, সেই পরিবার ভাঙ্গা গেছে। ভাইয়া না জানি কত কষ্ট পাইতাছে, আর আমি কি না কাছি নিয়ে এতক্ষণ পইরা আছিলাম। এ কথা ভেবে সে 2 হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলো। তার চোখের পানি 2 হাতের ফাঁক গলে পড়তে লাগলো। এভাবে অনেকক্ষণ আজম সেখানেই বসে রইল। রাত বাড়ছে দেখে দলের অনেক ছেলেপুলেরা বাড়ি চলে গেল। কেউ থাকতে চাইলে আজম ওদের বারণ করে দিল। এভাবে ঘন্টা 3 পর পার হয়ে যাওয়ার পর সায়ন বেরিয়ে এলো। কঠিন মুখে আজমের দিকে তাকিয়ে বলল, কাঁদছিস কেন? ভাই কে মেরেছে তোরে? এত কিছু ঘইটা গেছে, আমি তখন কিছু বুঝি নাই ভাই। এখন বুঝেছিস? জি ভাই। বুঝে কার বাল ছিঁড়লি? এ কথা শুনে আজও মাথা নিচু করে নিল। তার 2 চোখ তখনও ভেজা। ওকে কাঁদতে দেখে সায়ন কেবল হাসল। তারপর আজমের কাঁধ জড়িয়ে ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, পুরুষ মানুষের তো সহজে হারলে চলে না রে পাগলা। আমাদের বুকটা তৈরি কষ্ট লুপে নেওয়ার জন্য। পুরুষ হয়ে জন্মেছি, একবার বাপে কষ্ট দিবে, মায়ে কষ্ট দিবে, ভাই বোনও আঘাত পাচ্ছি নাকি খুঁচা মেরে দেখবে। যাকে ভালোবাসি তাকে বাদ রাখাও যাবে না, বুঝলি? এতে পাপ হবে, পাপ। এভাবে হাসতে হাসতে সায়ন অনেক কথা বলল। আজম চোখের পানি লুকাতে লুকাতে শুধু জেনে গেল, শুনে গেল। অতঃপর তারা হাঁটতে হাঁটতে একসময় অন্ধকারে মিলিয়ে গেল। কোথায় যে গেল আর খুঁজে পাওয়া গেল না। ইরানের রাজধানী তেহরান, সকাল 10:30। নগ্ন শরীরের কোমরের কাছটায় পাতলা একটা তোয়ালে রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে ইয়াসির। লম্বা হাত দুটো দুদিকে মেলে রাখা, তার মাথা 2 পায়ের কাছে দাঁড়িয়ে 4 জন লাস্যময়ী তরুণী। 4 জনই বিদেশি, গায়ের রং ধবধবে ফর্সা, মাথা ভর্তি সোনালি ঝুল, পরনে কালো রঙের 2 টুকরো ছোট পোশাক। যদিও স্থানকাল দেশভেদে এই পোশাক এখানে স্বাভাবিক। তরুণীদের উভয়ের হাতে বডি ম্যাসাজ অয়েল। তারা নিজ নিজ ভঙ্গিমায় ইয়াসিরের সারা শরীরে ম্যাসাজ করছে। কখনো বা দুষ্টু হেসে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছি ইয়াসিরের শরীরের এক এক অংশ। এতে শক্ত পুরুষালী শরীরের নরম হাতের ছোঁয়ায় ইয়াসিরের যে শুধু ভালো লাগায় কাজ করছে তা নয়, বরং তার দেহখানাও একটু একটু জেগে উঠেছে, চাচ্ছে নারী দেহের সংস্পর্শ। কিন্তু শরীর চালিয়েও তার মনটা পড়ে আছে অন্য কিছুতে। তার শরীরের চাওয়া সুন্দরী নারীদের দেহ হলেও তার মন অন্য গান গাইছে। সে আচমকা বন্ধ চোখ খুলে হাতের কাছে থাকা তরুণীকে হেঁচকা টানে কাছে আনলো। তারপর উল্টো গড়নে নিজের বুকের নিচে পিষে ফেলে একটা কালো ওড়না রাখলো মেয়েটার মুখের উপর। চোখ দুটো খোলা রেখে কপাল আর নাক ঢেকে দিয়ে ভালো করে দেখল। না, মিলছে না, এই চোখ দুটোও নয়। যেই চোখ সেদিন রাতে সে দেখেছিল সেই চোখ দুটো ছিল একেবারেই অন্যরকম, অদ্ভুত রকমের সুন্দর ছিল। চোখের ভাষা ছিল ধ্বংস করে দেওয়ার মতো।
এমনি এমনি সে চোখের মালিকেরই নাম দেওয়া হয়নি অগ্নিকন্যা। এই তরুণীর চোখের সাথে মিলছে না দেখে ইয়াসির খুব বিরক্ত হলো। সে মেয়েটিকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে তোয়ালে কোমরে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। তার জিম করা পেটানো দেখে তেল চপচপ করছে। এখনই শাওয়ার নেওয়া প্রয়োজন ভেবে শীষ বাজাতে বাজাতে এগোলো সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের নীল জল টলমল করছে, মাথার উপরে মস্ত বড় আকাশের ছবি ভাসছে স্বচ্ছ জলে। সে এক লাফে দিতে জল ছিটকে পড়লো আশপাশে। পরপর বেশ কয়েকটা ডুব দিয়ে মাথা নাড়তে চুলের পানি ছিটকে পড়লো আশেপাশে। দম বন্ধ করে পানিতে নিজেকে ডুবিয়ে রাখলো মিনিটের কাঁটা ধরে। রোজকার চর্চা থাকায় খুব একটা কষ্ট হলো না, তবে সে প্রচণ্ড অস্থির অন্য কারণে। আগে তার শরীরে ক্ষুধা জাগলে মেয়েকে নিয়ে শুয়ে পড়তো, আর এখন শরীর জাগলে মেয়ে আনে ঠিকই, তবে যখনই কাছে যায় কিংবা পার্টনারের চোখে চোখ পড়ে তখনই কিছু একটা মনে পড়ে মুডটাই চলে যায়, যা অতিমাত্রায় অসহ্য। কয়েকদিন যাবৎ এসব ঘটনা ঘটছে তার সাথে। মানে হয় এসবের কে সেই কন্যা, কেন বা খোঁজ মিলছে না তার? সামান্য দৃষ্টির বাঁধ ছুঁড়ে তার মনের সুখ কেড়ে নেওয়ার মানে হয়? শুরুর দিকে মেয়েটাকে খোঁজার জন্য এতটা আগ্রহ দেখায়নি, তবে আজকাল মনে হচ্ছে মাফিয়াগিরি ছেড়ে সেই মেয়েটার সন্ধানে বের হতে হবে। এসব ভাবতে ভাবতে সাঁতার কাটতে লাগলো সে। ঠোঁটে ফিচেইল হাসি, মনে দুষ্ট ভাবনা। মেয়েটা যদি বেঁচে থাকে মুখোমুখি হবেই সে, আর যখন তাকে পাবে একদণ্ড শান্তি দেবে না, না শারীরিকভাবে আর না মানসিকভাবে। তাকে এত প্যারা দেওয়ার শোধ হাড়ে হাড়ে তুলবে। ইয়াসির যখন এসব ভাবনায় মশগুল, তখন তার সহকারী বুরাক দৌড়ে এলো সুইমিং পুলের কাছে। হাঁপাতে হাঁপাতে এসে ঝরঝরে ইংলিশ বলল, স্যার এক্ষুনি আমাদের বাংলাদেশে ফেরা উচিত। সহকারী বুরাকের কথা শুনে ইয়াসির ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পুনরায় সাঁতার কাটতে লাগলো। বুরাক নিজেও বুঝলো ইয়াসির সিরিয়াসভাবে নিচ্ছে না তার কথা, তাই পুনরায় আমতা আমতা করে বলল, শোয়েব সুধর ভাই শাহরিয়ার সায়ন আমাদের ডেরায় কাল হামলা করেছিল। মুখোশ পরে হামলা চালানোয় প্রথমে কেউ চিনতে পারেনি, পরে জানা গেছে সে সায়ন ছিল। ইয়াসিরের হাত পা ততক্ষণে থেমে গেছে। সে তীরে এসে ভেজা চুল ব্যাকব্রাশ করতে করতে শীতল কণ্ঠে বলল, হঠাৎ আমাকে সুশ্রী দিল কেন শালায়? যতটুকু জেনেছি তাতে মনে হচ্ছে চৌধুরী নিবাসে 2টো সিসি ক্যামেরা লাগিয়েছিলেন, সেটার কথা জেনে গেছে। বড় কথা হলো ক্যামেরা সবার প্রথমে নজরে পড়েছিল ওই বাড়ির ছোট গিন্নির। অবাক করা ব্যাপার, উনি এই কথা কাউকে না জানিয়ে 2 মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তারা যাচ্ছে সেনা হামচে। ও আইসি, এবার দেখি ফিরতেই হবে। এই নাটকির পোলাপান নিয়ে আর পারা গেল না। এরা দুভাই আমার পেছনে সুশ্রী না দিলে শান্তি পায় না বোধ হয়। চৌধুরীদের ছোট কন্যাকে যে মধু দিয়ে কত শখ করে খেতে চাইলাম, আবার আমার মুখের খাবার কেড়ে নিল যারা পোলাপান। এবার ফুলটাকে সেনা হাউস থেকে তোলা রিস্কি হয়ে যাবে। কেন স্যার? কারণ সেনা হাউসের প্রতিটা গেটে বন্দুক হাতে তোমার বাপরা দাঁড়িয়ে থাকে। তোমার বাপদের টপকে মেয়ে তোলা কি এত সোজা ভেবেছ? সরি স্যার। যাই হোক, জেট রেডি করো, লাঞ্চ সেরে বের হবো। জি স্যার। এ কথা বলে বুরাক দ্রুত পায়ে প্রস্থান করল। ইয়াসির জুসের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে গিয়েও হঠাৎ থেমে গেল। হাতের কাছে ওর আরেকটা শুকনো তোয়ালের নিচে থাকা পিস্তলটা নিয়ে শ্যুট করলো বডি ম্যাসাজের করা এক তরুণীর দিকে। নিখুঁত নিশানায় তরুণীর কপাল ফুটো হয়ে বুলেট গিয়ে লাগলো পাশের দেওয়ালে। টুম করে শব্দ করে সেটা ছিটকে পড়লো আশেপাশে। মেয়েটার সাথে সাথে মেঝেতে ধপ করে পড়লো, আর তখনই তার ছিটকে পড়লো একটা ক্যামেরা, যেটা দিয়ে এতক্ষণ ইয়াসিরের গতিবিধি রেকর্ড হচ্ছিল, এবং সেটা বাংলাদেশের কেউ নিখুঁতভাবে দেখছিল এবং নোট করছিল। কিন্তু ধরা পড়ে সাইলেন্সার লাগানো পিস্তলের মাত্র একটা বুলেট মেয়েটার প্রাণ কেড়ে নিল। মেয়েটা খোলা চোখে অদূরে দাঁড়ানো ইয়াসিরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এদিকে মেয়েটাকে ধরা পড়তে দেখে শুদ্ধ বাংলাদেশে বসে শান্ত চোখে তাকিয়ে শুধু দেখে গেল। পরের দিন সকাল 8:30। শীতল থম মেরে বসে আছে তার রুমের সঙ্গে লাগানো বেলকনিতে। চোখ জোড়া অশ্রুতে টইটুম্বর, নীরব কান্নায় গাল ছোড়া ভিজে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে না মুছতে পরক্ষণে গাল ভিজে একাকার। হেঁচকিও উঠছে ক্ষণে ক্ষণে। গতকাল রাতে গাড়িতে খাওয়ার পর কি মরণ ঘুম দিয়েছিল, একবারও সজাগ হয়নি। সারা রাত বেহুশের মতো পড়ে পড়ে ঘুমিয়েছে। সকালে সেনা হাউসে প্রবেশের পর নাকি শুদ্ধ পুনরায় ফিরে গেছে। ইস, মানুষটা সারা রাত কষ্ট করে এলো, অথচ একবার হাসি মুখে বিদায় জানাতেও পারল না। আবার কবে দেখা পাবে ঠিক নেই, তারা কবে ফিরবে তাও জানে না। এতদিন সে কিভাবে থাকবে মানুষটাকে না দেখে? ফোনে দেখে কি মন ভরে? না ছুঁয়ে পারে? এভাবে কি থাকা যায়?
এমন তো না যে চুপি চুপি করে দেখা করতে আসতে পারবে। এসব ভেবে তার কান্না দ্বিগুণ বাড়ল। স্বর্ণ ফ্রেশ হয়ে কান্নারত বোনের কাছে এসে বলল, ফ্রেশ হয়ে খাবি, চল। শীতল বোনের কথা শুনে অশ্রু টলটল করা চোখে তাকিয়ে বলল, শুদ্ধ ভাই কি যাওয়ার সময় আমাকে ডেকেছিল? না, আমি ডাকতে বারণ করেছিলাম। কেন বারণ করেছিল? এখন আমার কষ্ট হচ্ছে না? তোকে বলেছিলাম এত পণ্ডিতি করতে, হ্যাঁ? না জানি কত কষ্ট পেয়ে ফিরে গেছে মানুষটা। বুঝদার মানুষ কষ্ট পাবে কেন শুধু শুধু? কথাটা শীতলের পছন্দ হলো না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের ভালো মেয়ের অভিনয় তো ভালোই করলি আপু। মেয়ে হিসেবে তুই সর্বসেরা হলো, প্রেমিকা হিসেবে খুব জঘন্য, তা কি জানিস? জানি। তোর কষ্ট হচ্ছে না শাহিন ভাইয়ের জন্য? না। তুই আসলে পাষাণ রে। তুই জানিস ভাইয়া তোকে ছাড়া থাকতে পারে না, তবুও কেন এত কষ্ট দিলে ভাইয়াকে? ভাইয়া কত বড় মুখ করে বলল তুই ভাইয়ার হাত কখনো ছাড়বি না, অথচ তুই কি না সবার আগে ভাইয়ার হাত ছেড়ে দিলি। বাবা মার ভালো মেয়ে হওয়ার লোভ সামলাতে পারলি না, না? স্বর্ণ বোনের কথা শুনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলল, ধর এখন খবর পেলি তোর শুদ্ধকে কেউ গুলি করেছে কিংবা রাস্তায় পিষে দিয়েছে, কেমন লাগবে তোর? আপু? শীতল এত জোরে চিৎকার করে আপু বলেছে যেন তার গলার রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে স্বর্ণের দিকে। সামান্য কথাতে বোনকে এভাবে রেগে যেতে দেখে স্বর্ণ শুধু হাসল। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শীতল বজ্র কঠিন স্বরে বলল, সামনে পরিস্থিতি কেমন হবে জানি না, তবে আমি শীতল ওয়াদা করে বলছি, শুদ্ধ ভাই যদি কখনো আমার দিকে হাত বাড়িয়ে ডাকে আমি তাকে ফিরিয়ে দেব না। আমার কাছে একদিকে তোরা, আরেকদিকে আমার শুদ্ধ ভাই। আমি তোর মতো করে আমার প্রিয় পুরুষের বুকে ছুরি চালিয়ে ভালো মেয়ে হতে পারবো না। বাবা মায়ের ভালো মেয়ে হতে গিয়ে তার ভালোবাসার দিকে আঙুল উঠাতে পারবো না। আর এই মুহূর্তে যা উচ্চারণ করলি ভুলো আর করিস না আপু, তাহলে আমি ভুলে যাব তুই আমার আপন বড় বোন। যে মানুষটা বর্তমানে আমার মোনাজাতে স্থায়ীভাবে জায়গা দখল করেছে, তার মৃত্যুর কথা কল্পনাও করতে পারি না আমি। মৃত্যুর কথা বললেই কেউ মরে যায় না বোন। না মরুক, তবুও তুই বলবি না আমার শুদ্ধ ভাই, আমার শায়ন ভাইকে নিয়ে তুই কোনো কথা বলবি না। তোর থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই সেলফিশ, তুই খারাপ, খুব খারাপ। এ কথা বলে শীতল কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। বোনের যাওয়ার দিকে তাকিয়ে স্বর্ণ কেবল হাসল। বাবা আর্মিতে কর্মরত হলেও কখনো সেনানিবাসে আসেনি তারা। ফোনে যতটুকু দেখাচ্ছে সেটুকু, তবে আজ সচক্ষে ভেতরের পরিবেশ দেখে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। চারপাশটা ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নারকেল গাছের সংখ্যা একটু বেশি মনে হচ্ছে। স্বর্ণের এসব জায়গা খুব বেশি পছন্দ। সে একা একা দাঁড়িয়ে কিছুক্ষণ আশেপাশে দেখে আকাশের দিকে তাকালো। তারপর আকাশের বুকে উড়ে যাওয়া একটা পাখির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পৃথিবীতে হাজারটা মিথ্যে কথার মাঝে একটা মিথ্যে হলো তোমাকে ছাড়া আমি বাঁচব না। আসলে কেউ কারোর জন্য মরে না, মরণ এতটা সহজ না। তুমিও ভাবতে তোমার স্বর্ণকমলকে ছাড়া বাঁচবে না, শ্বাস আটকে মারা যাবে। কিছুদিন যাক, দেখবে তুমি আমাকে ছাড়া অভ্যস্ত হয়ে গেছো। ভালো থেকো প্রিয়, আমাকে ছাড়াই ভালো থাকতে শেখো। এ কথা বলে স্বর্ণ স্থান ত্যাগ করলো। তারপর শীতলকে এত ডেকেও রুমের দরজা খুলাতে পারল না। আর না মেয়েটা সারাদিনে মুখে কিচ্ছুটি দিল। শাহাদা চৌধুরীও ব্যর্থ হয়ে মলিন মুখে চলে গেলেন। এখানে যদি স্বয়ং শারাফাত চৌধুরী হতেন তাহলে মেয়েটাকে দুবার ডাকতে হতো না। শুধু শারাফাত চৌধুরী যদি দরজায় কড়া নেড়ে বলতেন, মা আমার শীতল আম্মা কই, খাবে তো, এসো মা, ব্যাস তাতেই কাজ হয়ে যেত। আর হবে নাই বা কেন? বাবাকে কাছে না পেয়ে শারাফাত চৌধুরীর আঙ্গুল ধরেই হাঁটতে শিখেছে। ওনার হাতে খেয়েছে, ওনার বুকে কত রাত ঘুমিয়েছে। মায়া, টান জিনিসগুলো অদ্ভুত রকমের। যখন সবাই ব্যর্থ হলো তখনই শাহাদা চৌধুরীর কাছে কল এলো। বড় ভাইয়ের নাম্বার দেখে শাহাদা চৌধুরীর বুক কেঁপে উঠল। তবুও কল রিসিভ করতে ভেসে উঠল বড় ভাইয়ের মুখ। তবে উনি ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস পেলেন না, তাই চোরের মতো মুখ কাঁচুমাচু করতে লাগলেন। শারাফাত চৌধুরী যেন বুঝলেন ভাইয়ের অবস্থা, তাই বললেন, আমার শীতল আম্মা কই? দূরে গিয়ে বড় আব্বুকে ভুলে গেলে চলবে? এই বুড়ো মানুষটার কথা কেউ না ভাবলে কাদের নিয়ে বাঁচবো আমি? শাহাদা চৌধুরী ভেজা স্বরে আর জবাব দিতে পারলেন না। পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়লেন। তাই স্বর্ণ এসে বাবার হাত থেকে ফোনটা নিল।
নিজে কথা বলল। তারপর শীতলের রুমের দরজায় কড়া নেড়ে বলল, বোন, বড়াব্বু কথা বলবে, দরজা খোল। এ কথা বলতে দেরি দরজা খুলে ফোন কেড়ে নিতে দেরি হয়নি। এরপর সে ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে তোতা পাখির মতো বলতে লাগলো, বড় আম্মু, বড় আব্বু, আমাকে নিয়ে যাও। শীতলকে এভাবে কাঁদতে দেখে শারাফাত চৌধুরী ক্যামেরা ঘুরিয়ে দিলেন অন্যদিকে। তারপর দ্রুত চোখ মুছে ক্যামেরা ঠিক করে আদুরে সুরে বলতে লাগলেন, আম্মা, আমার আম্মা যান, কাঁদেন আমা। খেয়েছো মা? মুখটা শুকনো লাগছে কেন? বড় আব্বু, আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। খুব তাড়াতাড়ি আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো মা। তোমাকে ছাড়া আমাদের বাড়ি অচল। কাঁদেন আমা, তুমি কাঁদলে আমরা কি ভালো থাকবো বলো? এ কথা বলতে সীতারা ফোন কেড়ে নিলেন। আঁচলে চোখ মুছে জোরে জোরে কাউকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, আমি কালকেই শুদ্ধকে পাঠাবো, তোরা দুই বোনেই চলে আসবি। আর কে বাড়ি ফিরলো আর ফিরলো না এত দেখার সময় নাই, চলে আয়। আমি নিজেই তোদের বিয়ে দেব, দেখি কোন আর্মি বা আর্মির বউ বাধা দিতে আসে। দেশে কি আর আইন নাই নাকি আমরা আইন বুঝি না? বাড়ির মেয়ে দুটোকে নিয়ে গিয়ে লায়েক সাজছে তারা, লায়েক মেয়ে ওদের একারই। আমরা যেন বানের জলে ভেসে গেছি। আমাদের কোল ফাঁকা করবি তো? আগে কেন মেয়ে দুটোকে দূরে সরিয়ে নিয়ে যাসনি? কেন হিসেব করে বাড়ির সন্তানদেরকে ভালোবাসতে বলিসনি? ছেলে পুষে বড় করলাম আমরা, এখন আমাদের বুক ফাঁকা করে দিয়ে তারা ভালো বাবা মা সাজছে, ভালো বাবা মা। সারা রাত গোপনে কাজ সেরে সকালবেলা ফিরেছে আজম আর সায়ন। প্ল্যান সাকসেস হওয়ার আনন্দে একটু মাত্র নেশাও করেছে তারা। তবে হাঁটা চলা ভালো করে না খেয়াল করলে সেটা বোঝার উপায় নেই। এখন তাদের প্ল্যান সারাদিন পড়ে পড়ে ঘুমাবে, তারপর সন্ধ্যায় উঠে ইয়াসিরের ডেরায় আরেকবার হামলা চালাবে। গতরাতে যে ক্ষতি করেছে এতক্ষণে জায়গা মতো খবর টবর চলে গেছে নিশ্চয়ই। এখন তেহরানে বসে বসে ইয়াসির মনের দুঃখে একবার কপা চাপড়াক, আরেকবার না হয় পেছন চাপড়াক। এসব নিয়ে কথা বলতে বলতে অফিসে ঢুকে দেখে স্পেশাল চেয়ারে রাজকীয় ভঙ্গিমায় শুদ্ধ বসে আছে। তার পরনে কতদিনের সাদা শার্ট ও কালো প্যান্ট। শীতলদের রেখে এখানেই এসেছে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এসেছে? সে আসতে বলেছে? তার কি কেউ আছে এই পৃথিবীতে? নেই, নেই তো। থাকলে কি আর কেউ বাড়ি থেকে তাড়াতে পারতো? তারা জানে না সে বাড়ি ছেড়ে থাকতে পারে না। আদৌ কখনো থেকেছে মায়ের হাতের খাবার না খেলে ওর পেট ভরে না? সারা দুনিয়া খেয়ে নিলেও মায়ের হাতের ডাল ভাত না খেলে মনে হয় পৃথিবী ক্ষুধার রাজ্য। এক রাত কেটে গেল, তার ভাই বোনরা কই? কানের কাছে তারা কিচিরমিচির করছে না কেন? নানান আবদার নিয়ে ছুটে আসছে নাই বা কেন? শীতলটাও তো একবার ফোন করলো না। বোনের ছায়ায় থেকে ওই বেয়াদবটাও আরও বেয়াদব হয়ে গেছে। শীতলের কথা মনে হতেই সায়ন শুদ্ধের মুখের দিকে তাকানোর আর সাহস পেল না। এক পাষাণ নিষ্ঠুর মানবীর জন্য শুদ্ধ শীতলের বিয়ে আটকে গেল। তাদের কথা না বললে হয়তো শুদ্ধ শীতলের বিয়ে আটকানোর ক্ষমতা কারোরই থাকতো না। সে আটকাতে দিত না, কিন্তু ভেবেছিল চার বোনের বিয়েটা যদি একসাথে হয় তাহলে মন্দ কি? তারও ইচ্ছে করে না গোপনে প্রেম চালিয়ে যেতে। সে তো স্বর্ণকে আগে থেকে বলতো বিয়ের কথা, বড় স্বর্ণই তাকে বারবার আটকেছে। এটা ওটা বলে বুঝিয়েছে, নয়তো তাদের কথায় সবাই আগেই জানতো। কিন্তু যার জন্য জানালো সেই সবার আগে হাত ছেড়ে নিজের পথ বেছে নিল। মধ্যখান থেকে শুদ্ধর শীতলকে দূরত্বের দহনে নতুন করে পড়তে হলো। বর্তমানে তার ভাই বোনের কষ্ট, কারণ সে কথা ভাবলেও অপরাধ বোধ বুক পাঁজর ভেঙে আসে। যাদের সম্পর্কের সূচনা নিজে করেছিল সময়ের ব্যবধানে, সে এখন হয়েছে তাদের দূরত্বে থাকার মূল কারণ। এটা কি কষ্ট নয়? মনে মনে কথা ভেবে শাক নজর ভাইকে দেখে মুখ ঘুরিয়ে নিল। শুদ্ধ দেখলো, বুঝলো ভাইয়ের মনের কথা। কেন জানি তার ঠোঁটের কোণে এক টুকরো হাসিও ফুটে উঠল। তারপর কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ বলল, বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, তাই এখানে এলাম। ততক্ষণে সায়ন হাত পা ছড়িয়ে মেঝেতে শুয়ে পড়েছে। মাথাটা টলছে, শরীরটা যেন ভার ছেড়ে দিতে পারলে বাঁচে। তার দেখে দেখে আজমও তার পায়ের কাছে শুয়ে পড়ল। তখন শুদ্ধর কথার জবাবে সায়ন বলল, সবাই চিন্তা করবে। করবে না? বলো করছে। তাহলে যা। শুধু আমার জন্য চিন্তা করছে, আমি কিন্তু একবারও বলিনি। শুদ্ধর প্যাঁচ খাটানো কথায় সায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের দিকে। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, আমি যাব না। যেতে কখন বললাম? তোমাদের যখন যা ইচ্ছে করতে পারো, আমি কাউকে বারণও করবো না, থামতেও বলবো না।
তাহলে বাইরে যাচ্ছিস না কেন? এ কথা শুনে শুদ্ধ চেয়ারে মাথা হেলিয়ে ঘূর্ণায়মান সিলিংয়ের দিকে তাকালো। তারপর বেশ কিছুক্ষণ থেমে ধীরে ধীরে বলল, সাহসে গোলাচ্ছে না। আমি তো জানতাম আমার থেকেও আমার ভাই সাহসী। তা তো বটে।